আপনার পরিবারে কি কোনো বয়স্ক বা প্রতিবন্ধী সদস্য আছেন যিনি সরকারি ভাতার জন্য অপেক্ষা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটি অত্যন্ত খুশির এবং জরুরি খবর। পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে হুট করে জারি করা হয়েছে এক নতুন সার্কুলার। গত 15 জুন জনকল্যাণ শিবিরে কোনো ফর্ম না দেওয়া হলেও 16 এবং 17 জুন সরাসরি শিবিরে গিয়ে আপনারা নতুন বৃদ্ধ ভাতা ও প্রতিবন্ধী ভাতার ফর্ম তুলতে এবং জমা দিতে পারবেন। সময় কিন্তু মাত্র একদিন, কিন্তু তাড়াহুড়ো করে ফর্ম তুলতে গিয়ে যাতে কোনো ভুল না হয়ে যায়, সেজন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম নির্ভুলভাবে এই নতুন ফর্মটি ফিল আপ করবেন এবং রিজেকশন এড়াতে ঠিক কী কী ডকুমেন্ট জমা দিতে হবে। একটু ভুল হলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যে ফর্ম, ঠিক আছে? এখানে কি লেখা রয়েছে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম। তার ঠিক নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে? এবং তার ঠিক নিচে নজর রাখবেন, এখানে বলা হয়েছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার্স অনলি। অর্থাৎ এই ফর্মে আপনারা যে সমস্ত তথ্য দেবেন সেগুলো কিন্তু ইংরেজিতে বড় হাতের কিন্তু লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলাম। তার ঠিক নিচে লেখা রয়েছে যে স্টার মার্কড ফিল্ড আর ম্যান্ডারি। অর্থাৎ যে সমস্ত অপশানের পাশে স্টার রয়েছে সে সমস্ত অপশানে কিন্তু অতি অবশ্যই কিন্তু তথ্য দিতে হবে। বুঝতে পারলাম। তারপর দেখো ফর্মে উপরে ডান দিকে রয়েছে, এখানে কি বলা হয়েছে যে এপিক্স কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। যিনি আবেদন করছেন তার কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু এখানটায় লাগাতে হবে, ঠিক আছে? এখানে আপনাদের বলে কি, এখানে কিন্তু কোনো প্রকার বলেনি যে এখানটায় আপনাদের সিগনেচার করতে হবে। আপনার ফটো তো এখানে লাগাবেন, ঠিক আছে? ফটোর উপরে কোনো সিগনেচার করবেন না, কেননা এখানে কোনো কিছু লেখা হয়নি। এখানে শুধু আপনার যে কালার ফটো রয়েছে পাসপোর্ট সাইজের সেই ফটোটা এখানটা আপনার লাগিয়ে দেবেন, ঠিক আছে? নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর ওল্ড এজ পেনশন, ঠিক আছে? যেহেতু আপনারা ওল্ড এজ পেনশনের জন্য আবেদন করছেন। তারপর এখানে লেখা রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আপনাদের সমস্ত তথ্য কিন্তু এখানটা আপনি দিতে হবে। ফার্স্ট অপশানে কি লেখা রয়েছে অ্যাপ্লিকেন্টস নেম। যিনি আবেদন করছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে কি ফার্স্ট নেম রয়েছে, মিডল নেম এবং লাস্ট নেম। অর্থাৎ এখানটা আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম দিতে হবে। এখানে দেখবেন রয়েছে ফার্স্ট নেম, এই যে বক্সের মধ্যে আপনার যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমটি এখানে দেবেন। তারপর রয়েছে মিডল নেম, ঠিক আছে? আপনার যদি মিডল নেম থাকে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপর নেক্সট রয়েছে লাস্ট নেম। আপনার যে লাস্ট নেম অর্থাৎ টাইটেল, পদবি, সেটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন। সব কিছু ইংরেজিতে বড় হাতে লিখবেন, ঠিক আছে? তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে জেন্ডার। যিনি আবেদন করছেন উনি কি পুরুষ নাকি মহিলা নাকি আদার্স। যিনি আবেদন করছেন উনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই মেল বক্সটিতে আপনি টিকচিহ্ন দেবেন। যদি মহিলা হয়ে থাকে এই ফিমেল বক্সটি টিকচিহ্ন দেবেন। যদি আদার্স হয়ে থাকে এই আদার্স বক্সতে টিকচিহ্ন দেবেন। বুঝতে পারলাম। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে ডেট অফ বার্থ। ফার্স্ট দুটো বক্সে এখানে আপনার ডেট দিয়ে দেবেন, তারিখটা দেবেন। তারপর সেকেন্ড যে দুটো বক্স রয়েছে এখানটা আপনারা মাসটা দেবেন। তারপর তাতে যে বক্স রয়েছে এখানটা আপনারা কত সালে জন্মেছিলেন সালটা কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে এজ অ্যাজ অন 1 জানুয়ারি অফ কারেন্ট ইয়ার। অর্থাৎ এই 2026 সালে 1 জানুয়ারি পর্যন্ত আপনার কত বছর বয়স হয়েছে সেই বয়সটা কিন্তু এই দুটো বক্সে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে? তারপর নিচে আসবেন, এখানে কি বলা হয়েছে যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম কাজে দিতে হবে ফাদার এবং মাদার। যিনি আবেদন করছেন, ঠিক আছে, তার পিতার নাম কি এখানে দিয়ে দেবেন। ফার্স্ট নেম দিবেন, বা পিতার যদি মিডল নেম থাকে মিডল নেম দেবেন, আর লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর রয়েছে কি মাদার্স নেম। যিনি আবেদন করছেন তার মায়ের নাম কিন্তু এখানে দেবেন, ফার্স্ট নেম দিয়ে দেবেন। রয়েছে মিডল নেম, ঠিক আছে? যিনি আবেদন করছেন তার মায়ের যদি মিডল নেম থাকে মিডল নেম এখানে দেবেন। তারপর রয়েছে লাস্ট নেম, ঠিক আছে, পদবি, সেই পদবিটা এখানে আপনি দিয়ে দেবেন। বুঝতে পারলাম। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে কাস্ট। যিনি আবেদন করছেন উনি কি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি আদার্স, ঠিক আছে? যিনি আবেদন করছেন উনি যদি জেনারেল হয়ে থাকে এই বক্সটা টিকচিহ্ন দেবেন। উনি যদি এসসি হয়ে থাকে এসসি বক্সটা টিকচিহ্ন দেবেন। আর যদি এসটি হয়ে থাকে এসটি বক্সটা টিকচিহ্ন দেবেন। আর যদি আদার্স হয়ে থাকে এই বক্সটা আপনি টিকচিহ্ন দেবেন। তারপর দেখবেন এখানে কি বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে? এখানে দেখবেন ফার্স্ট অপশন হচ্ছে আনম্যারিড। যিনি আবেদন করছেন উনি যদি অবিবাহিত হয়ে থাকেন এই বক্সটা টিকচিহ্ন দেবেন।
তারপর রয়েছে উইন্ডো, ঠিক আছে, উনি যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এই বক্সটা টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট অপশন হচ্ছে ম্যারিড, যিনি আবেদন করছেন উনি যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে এই অপশনটিতে আপনারা টিকচিহ্ন দেবেন, ঠিক আছে। নেক্সট অপশন কী রয়েছে উইডোয়ার, অর্থাৎ যে সমস্ত পুরুষের স্ত্রী মারা গেছে, ঠিক আছে, বা ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই উইডোয়ার অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে সেপারেটেড, যারা বিবাহিত এবং তা সত্ত্বেও কিন্তু স্বামী স্ত্রীর বিচ্ছিন্ন অবস্থায় আলাদা অবস্থা থাকে সেক্ষেত্রে আপনারা এই অপশনটিতে আপনারা টিকচিহ্ন দেবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল, এই ফর্মে যদি কোনো পুরুষ আবেদন করে থাকে এবং তিনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওনার স্ত্রীর নাম কিন্তু এখানে দেবেন, ফার্স্ট নেম, যদি মিডিল নাম থাকে মিডিল নেম দেবেন, তারপর রয়েছে লাস্ট নেম দিয়ে দেবেন, ঠিক আছে। আর যিনি আবেদন করছেন উনি যদি মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ওনাদের যে স্বামীর নাম, ঠিক আছে, স্বামীর নাম এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে দেবেন, ঠিক আছে। আর যিনি আবেদন করছেন উনি যদি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে যে মান্থলি ফ্যামিলি ইনকাম, যিনি আবেদন করছেন তার ফ্যামিলি ইনকাম কত মান্থলি সেটা কিন্তু সংখ্যায় কিন্তু এখানটায় লিখে দেবেন। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, ঠিক আছে, এখানে দেখবেন বলা হচ্ছে আধার নাম্বার, যিনি আবেদন করছেন ওনার আধার নাম্বার কিন্তু এই বক্সটা দিয়ে দেবেন, বুঝতে পারলাম। নেক্সট অপশান রয়েছে এখানে দেখবেন যে এপিক অথবা ভোটার আইডি নাম্বার, যিনি আবেদন করছেন ওনার ভোটার কার্ড নাম্বার যে রয়েছে সে নাম্বার কিন্তু এই বক্সতে আপনি দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, এখানে কি বলা হয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, ঠিক আছে, এখানে ফার্স্ট অপশন হচ্ছে স্টেট, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বসবাস করি এই জন্য কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল কিন্তু অলরেডি লেখা থাকবে। নেক্সট এখানে কি বলা হয়েছে যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, ঠিক আছে, আপনার যে বিধানসভা সেই বিধানসভা নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট কি রয়েছে ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, বুঝতে পারলাম। নেক্সট রয়েছে পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশন নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, বুঝতে পারলাম। নেক্সট এখানে দেখবেন কি বলা হয়েছে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্প, আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। এবার ফিরে আসি সেকেন্ড ফর্মে, এখানে দেখবেন কি বলা হয়েছে জিপি নেম অথবা ওয়ার্ড নাম্বার, আপনি যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন কিংবা ওয়ার্ডের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই নাম্বারটি কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে যে ভিলেজ অথবা টাউন অথবা সিটি, এখানে গ্রামের নাম অথবা শহরের নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট এখানে বলা হয়েছে হাউস অথবা প্রিমিয়াস নাম্বার, আপনার বাড়ির নাম্বার অথবা প্রিমিয়াস নাম্বার কিন্তু এখানে দিয়ে দেবেন। এখানটা একটা জিনিস নোটিস করবেন, এই হাউস বা প্রিমিয়াস নাম্বারের পাশে কোনো স্টার নেই, ঠিক আছে, এটা আপনারা দিতে পারেন না দিতে পারেন কোনো প্রকার অসুবিধা নেই। নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে যে স্ট্রিট নেম, আপনার যে স্ট্রিট নেম রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে পিনকোড, আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু এখানটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে নাম্বার অফ ইয়ার্স ডুয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন সেই বছরটা কিন্তু এখানটা এই বক্সটা আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান রয়েছে মোবাইল নাম্বার, যিনি আবেদন করছেন ওনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এই বক্সটা দিয়ে দেবেন। নেক্সট অপশান রয়েছে ইমেল আইডি ইফ অ্যাভেলেবেল, এখানে নোটিস করবেন এখানে কিন্তু এই অপশান পাশে কোনো স্টার নেই, ঠিক আছে, আপনার যদি ইমেল আইডি থাকে এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, ফাঁকা রাখবেন। নিচে আসবেন, এখানে কি বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ এখানটায় আপনার সমস্ত ব্যাঙ্কের তথ্য কিন্তু দিতে হবে, বুঝতে পারলাম। এখানে দেখবেন ফার্স্ট অপশান কি বলা হয়েছে ব্যাঙ্ক নেম, যিনি আবেদন করছেন, ঠিক আছে, ওনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। নেক্সট অপশান হচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনার যে ব্যাঙ্ক রয়েছে তার শাখার নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশান হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। নেক্সট অপশান হচ্ছে আইএফএস কোড, অর্থাৎ আপনার ব্যাঙ্কের যে আইএফএসসি কোড রয়েছে, ঠিক আছে, সেই কোড কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে আপনি বলে রাখি যে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই ফর্মের সাথে, ঠিক আছে, আপনাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিতে হবে। প্রথম বলে রাখি এখানটায় ফার্স্ট কী বলা হয়েছে যে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, ঠিক আছে, আপনার কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু একটা কালার ফটো লাগবে, ঠিক আছে। আপনি এখানটা কিন্তু বলেনি যে কটি, আপনার 2 থেকে 3টি কপি নিয়ে যাবেন।
বুঝতে পারলাম। তারপর নেক্সট রয়েছে যে কপি অফ আধার কার্ড, ঠিক আছে, আপনার আধার কার্ডের জেরক্স কপি লাগবে। তারপর 3 নম্বর কী বলা হয়েছে, কপি অফ এপিক অথবা ভোটার আইডি, আপনার যে এপিক কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড রয়েছে তার জেরক্স কপি লাগবে। তারপর রয়েছে কপি অফ কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, ঠিক আছে, যদি আপনি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো প্রকার কাস্ট সার্টিফিকেট লাগবে না। যদি আপনি SC ST কিংবা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তারপর নেক্সট দেখবেন এখানে কী বলা হয়েছে, কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, এখানে দেখবেন কোনো স্টারশন নেই, আপনার থাকলে দেবেন, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই। নেক্সট রয়েছে কপি অফ ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লারেশন, ঠিক আছে, আপনার কিন্তু ইনকাম সার্টিফিকেটের কপি লাগবে, ঠিক আছে। নেক্সট রয়েছে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক, আপনার যে ব্যাঙ্ক পাসবুক রয়েছে তার ফার্স্ট পেজ, সেই ফার্স্ট পেজে কিন্তু জেরক্স কপি লাগবে, ঠিক আছে। তারপর 8 নম্বর কী রয়েছে, আদার্স প্লিজ স্পেসিফাই, ঠিক আছে, যদি এই সমস্ত ডকুমেন্টস মধ্যে আপনি যদি অন্যান্য ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানটায় লিখতে হবে, ঠিক আছে। তবে এখানে আপনাদের বলে কি যে এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে আপনি কোন কোন ডকুমেন্ট দিচ্ছেন, ঠিক আছে, সেই সমস্ত ডকুমেন্টসের পাশে দেখবেন এই বক্স রয়েছে, এই বক্সে আপনারা টিকচন দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানটায় স্পষ্ট ক্লিয়ারলি বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ আপনি এই ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিবেন, ঠিক আছে, সেই সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি নিচে আপনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিচে সিগনেচার করতে হবে, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানে দেখবেন কী বলা হয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে পেনশনগুলো রয়েছে এই সমস্ত পেনশন থেকে আপনি কোনো সুবিধা পাচ্ছেন কিনা। এখানে বললে কি ফার্স্ট কী বলা হয়েছে, NSAP ওল্ড এজ পেনশন, সেকেন্ড রয়েছে NSAP উইন্ডো পেনশন, NSAP ডিসেবিলিটি পেনশন, নেক্সট হচ্ছে উইন্ডো পেনশন, তারপর হচ্ছে মানবিক পেনশন রয়েছে, লোক প্রসর প্রকল্প রয়েছে, ফিশারম্যান ওল্ড এজ পেনশন, ফার্মার ওল্ড এজ পেনশন, আর্টিসান অথবা ওয়েভার ওল্ড এজ পেনশন, তারপর রয়েছে পেনশন অফ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি অথবা ফ্যামিলি পেনশন। এই সমস্ত পেনশনের মধ্যে যদি আপনি কোনো প্রকার পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেই বক্সটিতে আপনারা এরকম টিচন দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর দেখবেন নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে সিগনেচার করতে হবে। তারপর দেখবেন এখানে রয়েছে ডেট রয়েছে, ঠিক আছে, ঠিক এখানটায় যেদিন ফর্ম ফিল আপ করে জমা দেবেন ওই দিনকার ডেট কিন্তু এখানটা আপনারা দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানে কিন্তু আপনারা কোনো কিছু লিখবেন না, এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে, যিনি ওখানটায় আধিকারিক রয়েছেন উনি কিন্তু এখানটায় সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করবেন এবং এখানটায় উনি কিন্তু সিগনেচার করবেন, ঠিক আছে। এখানে টোটালি আপনারা কোনো কিছু করবেন না, এটা ফাঁকা রাখবেন। এবার ফিরে আসি 3 নম্বর ফর্মে, এখানে দেখবেন একই হবে, এখানে লেখা রয়েছে ফর অফিস ইউজ অনলি, এখানে আপনারা কোনো কিছু দেবেন না, যে অফিস রয়েছে, ঠিক আছে, সেই অফিস তরফ থেকে কিন্তু এখানে সব কিছু করা হবে, এখানে আপনারা কোনো কিছু টোটালি করবেন না। তারপর আসি এখানে 4 নম্বর ফর্মে, এখানে দেখবেন ইংলিশে রয়েছে এবং বাংলা রয়েছে, ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেটা দিয়ে দেবেন। আপনি যদি চান এখানে আপনি ইংলিশে দেবেন তাহলে এখানে দেখবেন এখানে যে ফাঁকা জায়গা রয়েছে এখানটায় আপনার যে আধার নাম্বার রয়েছে আধার নাম্বারটা দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, এখানটায় এখানে আপনার সিগনেচার করবেন যিনি আবেদন করছেন, তার হচ্ছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে, ঠিক এই জায়গায় ফাঁকা জায়গায় আপনার ফুল নাম কিন্তু এখানে লিখে দেবেন, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, যদি আপনার বাংলায় লিখছেন এখানে দেখবেন বলা হয়েছে যে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, ঠিক আছে, এই যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় আপনার আধার নাম্বার দিয়ে দেবেন, বুঝতে পারলাম। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে আধার নাম্বার ধারকের স্বাক্ষর বা আমার সম্মতি আছে, যিনি আবেদন করছেন ওনার স্বাক্ষর কিন্তু সিগনেচার এখানে করতে হবে, বুঝতে পারলাম। তার ঠিক নিচে দেখবেন বলা হয়েছে আবেদনকারীর নাম, যিনি আবেদন করছেন তার কিন্তু ফুল নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, বুঝতে পারলাম। ফর্ম কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে আপনার এলাকায় যেখানে জনকল্যাণ শিবির রয়েছে ওখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো প্রকার টাকা লাগবে না। এছাড়া যদি আপনি চান ডাউনলোড করবেন আগে থেকে সেক্ষেত্রে দেখবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু ওইখানটায় আমার PDF দিয়ে দিয়েছি, ওখানটায় আপনারা ডাউনলোড করে নেবেন এবং ওখান থেকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন, বুঝতে পারলাম। সরকারি এই সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না, তাই আজই আপনার কাছে জনকল্যাণ শিবিরে যোগাযোগ করুন এবং সঠিক নিয়মে আবেদনটি সম্পূর্ণ করুন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তবে অবশ্যই এক লাইক করবেন এবং আপনার একটি শেয়ার হয়তো কোনো অসহায় প্রবীণ মানুষের মুখে হাসি ফুটতে পারে, তাই ভিডিওটি সবার সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এমন সমস্ত সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট এবং সঠিক গাইডলাইন সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওটিতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।